আম্মু আমার পাশে বসে বলল, আমি খুব খারাপ একজন মা, তাই না? এবার আমি আমার আম্মুকে জড়িয়ে ধরে বললাম, ধুর আম্মু, তুমিও না, কি আজে বাজে কথা বলো, তুমি তো আমার কাছে বেস্ট একজন আম্মু। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, জীবনে চলার পথে একজন সঙ্গী দরকার হয়। আমি ওনাকে বিয়ে করতে চাই নাই, তবে সবকিছু চিন্তা করেই করতে হয়েছে। আমি জানি তুই তোর সৎ বাবাকে পছন্দ করিস না, তবে এমন কিছু করিস না যার কারণে ওনার মন খারাপ হয়। এখন আমি বাজারে যাব একটু, তোর জন্য কি কিছু আনতে হবে? আমি হাসি মুখে বললাম, জি আম্মু, একটা চকলেট নিয়ে আসিও। আম্মু আমার কপালে একটা চুমু দিয়ে বলল, ঠিক আছে, তুই তাহলে থাক, কেমন? এই বলে আম্মু দরজা লাগিয়ে চলে গেল। এবার আমি ফোনটা হাতে নিয়ে মিতুকে কল দিলাম। মিতু ফোন রিসিভ করে বলল, কি খবর আমার জান? আমি বললাম, জান বললেই তো শুধু হয় না, জানের তো খোঁজ খবর নিতে হয় নাকি? মিতু বলল, আচ্ছা রনি শোন, তুই যা আন্দাজ করেছিলি তাই হয়েছে। তোর কথা মতো আমি বেসরকারি হাসপাতালে গিয়েছিলাম। তারা বলেছে কয়েকদিন আগে মায়া নাকি এই হাসপাতালে এসেছিল। কেন এসেছিল তা আমাকে ডাক্তার বলেনি। আমি এক নার্সের কাছে জানতে পেরেছি এই মায়া নাকি 3 মাসের প্রেগনেন্ট। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? আমার তো মাথা ঘুরছে। আমি এবার হাসি দিয়ে বললাম, তোরে তখন আমি কি বলেছিলাম মিতু, মনে আছে? তখন তো আমার কথা বিশ্বাস করলি না, এখন হলো তো? মিতু বলল, সব বুঝলাম, কিন্তু এখন তুই কি করতে চাস বলতো? আমি বললাম, কি আর করব, সরাসরি ওদের দুজনকে গুলি করে মেরে ফেলবো, আর পরে আমি জেলে চলে যাব। মিতু আমাকে ধমক দিয়ে বলল, দিব কানের নিচে এক চর, যত সব উল্টাপাল্টা কথা বলিস। আমি দেখছি কি করা যায়। আর সাবধান, তুই আমাদের না জানিয়ে যদি কিছু করতে যাস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। আমি বললাম, তা কবে কি করবি? আমার চোখের সামনে ওরা নষ্টামি করে বেড়ায়, আমার কি এসব দেখে সহ্য হয় বলতো? এই মিতু, ফোন রাখ, মায়া এইদিকেই আসছে। মিতু বলল, আমি কি বলেছি মনে থাকবে তো? যতক্ষণ পর্যন্ত আমরা কিছু না বলবো তখন পর্যন্ত তুই কিছুই করবি না। আমি রিপনের সাথে কথা বলে দেখি ও কি বলে। ফোনটা কেটে দেওয়ার পর মায়া রুমের ভেতরে ঢুকে বলল, তা কার সাথে এত কথা বলছিলি, আর আমি আসতেই কেটে দিলি? কাহিনী কি বলতো? আমি বললাম, কাহিনী কি সেটা শুনে তুই কি করবি? মায়া বলল, তাই তো, এখন আমার রাতের কথার উত্তর দে। আমি বললাম, কিসের উত্তর দিব আমি? মায়া বলল, কেন, রাতে কি বলেছিলাম মনে নাই? আমি বললাম, যে মেয়ে 3 মাসের প্রেগনেন্ট তাকে আমি ভালোবাসি বলবো, যে মেয়ে দিনরাত নষ্টামি করে বেড়ায় তাকে আমি ভালোবাসি বলবো, এর থেকে তো আমার একজন পাঠিকাকে আই লাভ ইউ বলা বেস্ট হবে। এবার মায়া ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, তাহলে অবশেষে তুই সবকিছু জেনে গেলি, আমি ভাবতেও পারি নাই তুই এত চালাক। মায়ের দিকে এবার আমি রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, যদি তোর সমবয়সী কোনো ছেলের সাথে এমন করতি তাহলে মেনে নেওয়া যেত, কিন্তু তুই, ছি, বলতেও আমার ঘৃণা হচ্ছে। মায়া বলল, কিভাবে কি হয়ে গেছে বলতে পারি না, তোকে আমার অনেক পছন্দ ছিল, কিন্তু ছোট ভাই হিসেবে আমার বিবেক বাধা দিচ্ছিল, এজন্য তোর প্রেমের প্রস্তাবে আমি রাজি হই নাই। জানিস সেই দিন ছিল সোমবার, বাসায় কেউ ছিল না, তুই আমার মা বাবা আর চাচা চাচি মিলে কোথায় যেন ঘুরতে গিয়েছিলি, আর তোর সৎ বাবা বাজারে ছিল। সেই দিন আমি ওয়াশরুমের দরজা খুলে গোসল করছিলাম, আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমি মনের সুখে গোসল করছিলাম, ভেবেছিলাম সবাই যেহেতু বেড়াতে গেছে তাহলে আজকে আর কে আসবে, কিন্তু তোর সৎ বাবার কথা আমার মনে ছিল না। যখন আমার গোসল শেষ তখন তোর সৎ বাবাও বিনা কাপড়ে ওয়াশরুমে ঢুকে গেল। পরে আর কি বলবো, বলতে পারিস বয়সের হিসাব বাদ দিয়ে আমাদের ভেতরে প্রেম হয়ে গেছিল, তবে সেই প্রেমটা ছিল শুধু শারীরিক প্রেম, এটাই পার্থক্য। আর যখন আমি জানতে পারি আমি প্রেগনেন্ট তখন চিন্তা করি এই অপবাদ তো কাউকে চাপিয়ে দেওয়া যাবে না, তাই তোর সৎ বাবা আর আমি মিলে পরামর্শ করলাম সেটা তোর উপর চাপিয়ে দিব, কেমন হবে বলতো? এক ঢিলে দুই পাখি। আমি হাসতে হাসতে বললাম, সবকিছু কি তোর সোজা মনে হয়? তোরা যেই অপরাধ করেছিস তার শাস্তি তো তোদের পেতেই হবে। মায়া বলল, আমাদের আবার শাস্তি দিবি তুই? আজকের পর থেকে তো তুই আর তোর মাঝে বেঁচেই থাকবি না। এই বলে মায়া মুখে মাস্ক পরে নিল। এইদিকে আমি তাড়াতাড়ি টেবিলের ড্রয়ার খুলে দেখি এখানে কোনো পিস্তল নেই। মায়া হাত দিয়ে ইশারা করে বলল, এখানে কোনো পিস্তল নেই, আমি এটা আগে থেকেই সরিয়ে রেখেছি। এই বলে মায়া কি একটা হাতে নিয়ে আমার উপর স্প্রে করে দিল। যে আমি মায়াকে ধরতে যাব তখনই আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমি চোখ খুললাম তখন দেখি আমার হাত পা নাড়াতে পারছি না, আমাকে একটা প্লাস্টিকের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আরে এটা তো আমার রুম। হঠাৎ বিছানার উপর চোখ পড়তেই দেখি মায়া আর আমার সৎ বাবা তারা শারীরিক সম্পর্কে লিপ্ত। এসব দেখে সাথে সাথে আমি চোখ বন্ধ করে নিলাম। তো গাইস, গল্পের নেক্সট পার্ট যদি দেখতে চাও তাহলে তোমরা রেদন অল হাসান ভাই ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেল লিংক টিকটক বায়োতে দেওয়া আছে। তাছাড়া ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবা, রেদন অল হাসান ভাইয়া সার্চ করবা, তাহলে আমাদের গল্পটা সবার আগে পেয়ে যাবা। আর সবার আগে কিন্তু ইউটিউবেই আসে। আর টিকটকে যদি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চাও তাহলে 1000 কপি লিঙ্ক করে দাও। আর সম্পূর্ণ গল্প দেখতে হলে এখনই ইউটিউব চ্যানেলে চলে যাও। তো তোমরা এখনই লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে তা তা বেশি বেশি করে দাও। আর আইডিটি যারা নতুন আছো তারা এখনই আইডিটা ফলো করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।